আরশাদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আরশাদ ভাই শুরু থেকে একটা কথা বলে আসছেন, বেশ জোর দিয়ে। উনি ওনার নিজস্ব যে ফেসবুক পেজ আছে সেখানেও লেখেন, আমাদের এই অনুষ্ঠানে বহুবার উনি বলেছেন, সেটা হলো যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, তারা কেন নিজেদের সম্পদের হিসাব দেন না। এটা নিয়ে ওনার বহুদিনের প্রশ্ন, এবং উনি নিয়মিতই বলছেন, আমরাও বলছি। কিন্তু আমরা যে বলছি এটা মনে হয় সম্ভবত আমরা দুজনই শুনছি এবং আপনারা শুনছেন, আর কেউ না। যাদের শোনার কথা তারা শুনছেন না, তাদের আচার আচরণে বোঝাও যাচ্ছে না তারা সেটা শুনছেন কিনা, অথবা শুনলে সেটাকে গুরুত্ব দিচ্ছেন। আরশাদ ভাই যে জিনিসটা বলছিলেন বারবার, সেটা হলো যে সম্পদের হিসেব নিয়ে এসব এত কথাবার্তার মধ্যে উনি সরকারের একজন উপদেষ্টা মিস্টার ফজল কবির খান ওনার একটা ইন্টারভিউ কথা উল্লেখ করছিলেন, যে তিনি নাকি সেখানে বলেছেন যে সম্পদের হিসাব দিলে পরে নাকি বিতর্ক তৈরি হতে পারে। এটা নিয়েও আসাদ ভাইয়ের কিছু মন্তব্য আছে। আমরা আলোচনার শুরুতে আসাদ ভাইয়ের এই আলোচনাটা একটু শুনে আসি। আসাদ ভাই, আপনি যে কথাটা বলেছিলেন যে প্রথম আলোর ইন্টারভিউ নিয়ে, সেটা নিয়ে আপনার কেন আপত্তি এবং কেন আপনার আপনার কি মূল্যায়ন? আম, ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলে রাখি যে ইউনূস সাহেব বা সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই, কিছুই। এটা আগেই বলে নেই আর কি। আমাকে অনেকেই বলছে যে আপনি এই ইউনূস সাহেবকে নিয়ে পড়ে আছেন কেন। তো তার উত্তর আমি একটাই দেই যে তারা যখন কেউ যখন ক্ষমতার বাইরে থাকে সেটা নিয়ে আমাদের আলোচনা করার, সেটা সাংবাদিক হিসাবে অন্তত আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো, আমি যেটা মনে করি, হয়তো আমি ভুল হতে পারি, যে আপনি যখন সরকারে বা আসবেন বা ক্ষমতাসীন হবেন, তখন আপনাদের মধ্যে বা আপনার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, বিশেষ করে আর্থিক স্বচ্ছতা। তার কারণ আমরা গত 54 বছর থেকে দেখছি একই ব্যাপার, যে সরকারে যারা আসে তারা সমস্ত জবাবদিহিতার বাইরে, অথচ তারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা দেয়। তারপরে বাড়ি ফ্রি গাড়ি, পাইক পেয়াদা, আহ, বিদেশে যাচ্ছেন। তো এখানে তো একটা জনগণের টাকা ব্যয় হয়। তো জনগণের টাকা যেখানে ব্যয় হবে সেখানে তো আমাদের একটা জবাবদিহিতা থাকতে হবে, এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই কথাটাই আমি বলার চেষ্টা করছি প্রথম থেকেই। এবং আমি জানি না আপনাদের মনে আছে কিনা, 2024 সালের 8ই আগস্ট যখন ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেন বা শপথ নেন, তার 2 দিন পরে আমি একটা খোলা চিঠি লিখেছিলাম ওনার কাছে। ওনার সঙ্গে আমার আগেই পরিচয়, ওনাকে আমি বহুবার ইন্টারভিউ করেছি। তো যা হোক, উনি ভালো মানুষ হিসেবে পরিচিত, সম্মানিত, মানে নোবেল পেয়েছেন, পিএইচডি ডিগ্রি, তার সবকিছু ঠিক আছে। তখন আমি বললাম যে স্যার, আপনি অন্যান্য শাসকদের মতো তো না, অর্থাৎ আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনি আসার পরপরই আপনার সম্পদের হিসাবটা জনগণকে জানাবেন, এবং আপনার সঙ্গে যারা আছেন তাদের তাদের তাতে দুটো কাজ হবে। একটা হবে যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসে তাদের একটা অব্লিগেশন থাকবে, বাধ্যবাধকতা থাকবে, এবং জনগণ জানতে পারবে যে তারা ক্ষমতায় আসার আগে কি ছিল এবং যাওয়ার পরে তাদের কি শক্তি হয়েছে। এবং এতে করে হয়তো বা দুর্নীতির পরিমাণটা কমবে। তখন জানবে যে দেশের জনগণ তো আমাদেরকে নোটিশ করছে, আমাদেরকে স্ক্রুটিনির মধ্যে রেখেছে। আর দ্বিতীয় কথা বলেছিলাম যে আপনি অনুগ্রহ করে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেটা নিশ্চিত করবেন। তার কারণ ক্ষমতাসীনরা কখনো আইনের ধার ধারে না, তারা বিচার বিভাগের ধার ধারে না। এই দুটো জিনিস আপনারা করলে অন্তত দেশের আগামীকালকে পরিবর্তন না হলেও অন্তত আগামী 3-4 বছরের মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পারবো, যে এখানে পয়সা দিয়ে বা ক্ষমতা ব্যবহার করে আইনকে কেনা যাবে না, বিচার বিচার কেনা যাবে। যাতে করে সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি বা যারা শাসক গোষ্ঠী আছে তাদের প্রতি মানুষের আস্থা জন্মায়। তো 13 তারিখে, অর্থাৎ ক্ষমতায় আসার পাঁচ 5 দিন পরে 13 তারিখে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, এবং সেখানে অনেক কথাই বললেন যে আগের সরকার কি করেছে, ওগুলোতে যাচ্ছি না। উনি বললেন যে আমরা এই মানে নৈতিকতার স্বার্থে আমরা আমাদের যে হিসাব সম্পদ আছে এটা আমরা প্রকাশ করব, জনসমক্ষে জানাবো। আর উনি বললেন যে শুধু উপদেষ্টা পরিষদ না, সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছেন, তাদেরকেও এটা বাধ্যতামূলক, তাদেরকে এটা দিতে হবে এবং তাদেরকে এটা মানুষের কাছে জানাইতে হবে। ভালো কথা। এরপরে দিনের পর দিন চলে যায়, ওটা নিয়ে আর কোনো কথা হয় না।
কিছুই হয় না। তারপরে এখন তো 15 মাস চলছে, আজকেই তো 15 মাস, আজকে 8 তারিখ, 15 মাস হয়ে গেল। জি। এ পর্যন্ত কোনোদিন আমি বহুবার এটা লিখেছি, বলেছি। হট কিছুদিন আগে, মানে 3 সপ্তাহ 3 আগে দেখলাম, হ্যাঁ 3 সপ্তাহ বা প্রায় এক ইয়েতে আগে, গত 14ই সেপ্টেম্বর উপদেষ্টা ফজল কবির খান, উনি, সবাই ওনাকে খুব সৎ ভাবেন, আমি নিজেও মনে করি ভালো মানুষ, মানে খোলামেলা কথাবার্তা বলেন, উনি প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে উনি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, নিজের মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা, দুর্নীতি নিয়ে কথা বলেছেন। দুর্নীতির এক জায়গায় বলেছেন যে এখানে রাজনীতিবিদ, আমলা, কেউ দুর্নীতি এখান থেকে নিষ্মূল হোক, এটা উনি চান নাই। তো এটা হলো সুইপিং স্টেটমেন্ট, কিন্তু ওনার কোনো এটা নিয়ে কোনো স্পেসিফিক কথা বলেননি। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। তো এখন ওই সাক্ষাৎকারে সাংবাদিক এক পর্যায়ে জিজ্ঞেস করেছে, আপনাদের তো সম্পদের হিসাব দেওয়ার কথা, তো আপনারা এটা দিলেন না কেন? তো উনি বললেন যে আমি তো আমারটা দিয়েছি, মানে উনি মন্ত্রী পরিষদ সচিবের কাছে উনি এবং স্ত্রীর সম্পদ দিয়েছে, ভালো কথা, কিন্তু সত্যি কথা বলতে কি জনসমক্ষে প্রকাশ করেন এটা উনি ওনার ফেসবুক পোস্টেও জানিয়েছেন। তাও একটা আমি বলেছি, উনি একমাত্র ব্যক্তি যেটা দিয়েছে। আর তখন উনি, ফজল কবির খান সাহেব, তখন তার ওই প্রশ্নের উত্তরে বলছে যে এটা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদে, কিন্তু দেখা গেল যে আমরা চিন্তা করলাম এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে। তো তখনই আমার মনে কিছু প্রশ্ন আসলো। আমি তখন লিখলাম, আমি গতকালকের পোস্টে এটা লিখেছি যে আপনারা তো সবাই সৎ মানুষ হিসেবে পরিচিত, নীতিবান বিবেকবান মানুষ হিসেবে পরিচিত। আপনারা যদি কোনো আয় রোজগার করে থাকেন, সেটা তো সৎভাবেই করেছেন। বিশেষ করে ইউনূস সাহেব তো অত্যন্ত সৎ মানুষ। তো সেখানে আপনি যদি আপনার সম্পদ বিবরণী প্রকাশ করেন, সেখানে বিতর্কের অবকাশটা কেন হবে? বিতর্ক কেন হবে? তার চেয়েও বড় কথা, আপনারা প্রায় শোনেন বা আমরা বিভিন্ন ভাবে শুনেছি যে ওনার ব্যক্তিগত কোনো সম্পদ, ওনার গাড়ি নাই, বাড়ি নাই, ওনার কোনো সম্পদ নাই। আর উনি গ্রামীণ ব্যাংকের, ওনার কোনো মালিকানা নাই, মানে শেয়ার হোল্ডার না, কোনো কিছুই নাই। তো এটা খুবই, মানে আমাদের জন্য সাংঘাতিক ব্যাপার যে এরকম একটা লোক। তো তাই যদি হয়, তাহলে ওনার যে ট্যাক্স রিটার্ন হওয়ার কথা, সেটা তো জিরো হওয়ার কথা। ট্যাক্স রিটার্নটা তো আমি যতখানি, আমি যেহেতু ট্যাক্স দিই, আমি বুঝি ব্যাপারটা কি। তো সেখানে তো তার রিটার্নে জিরো আসার কথা, যেহেতু ওনার কোনো কিছু নাই। কেমন? তাহলে আমার প্রশ্ন, তাহলে আপনি সম্পদ বিবরণীটা প্রকাশ, আর এটা আপনি জাতির কাছে ওয়াদা করেছিলেন যে আপনি এটা করবেন। 15 মাস ধরে আমরা বিভিন্ন ভাবে আলোচনা এটা নিয়ে আসছি, কিন্তু এটা নিয়ে, এবং তার দপ্তর যে প্রধান প্রধান নানান কথা বলে সেখানে, যে তাদের প্রেস উইং আছে, অনেক কথা বলে, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা করে না। আচ্ছা, ভালো কথা। তো তখন আমি লিখলাম যে এই সাংবাদিকের, আমি যদি তার জায়গায় হতাম, তো আমি ইমিডিয়েট ফলো আপ প্রশ্নটা ফজল কবির খান সাহেবকে করতাম যে আপনি যে বিতর্কের কথাটা বলছেন, এখানে বিতর্ক কেন হবে, এটা আমাদেরকে একটু বোঝান। বিকজ আমাদের তো পাঠকদেরকে বলতে, পাঠকদের মনে এই প্রশ্নটা আসবে। জি। বলে নাই সেটা। আচ্ছা, তারপরে এটা আমি বললাম, আরো বললাম যে ওখানে প্রথম আলোর যে সম্পাদক, তার কাজটা কি? রিপোর্টার যখন রিপোর্ট দেয়, আমি নিজে রিপোর্টার, আমার সম্পাদক রিপোর্টার দিলে, সেখানে এই রিপোর্টের মধ্যে কোনো যদি লুপহোলস থাকে, কোনো ঘাটতি থাকে, সম্পাদকের দায়িত্ব হলো সেটা পয়েন্ট আউট করা এবং বলা যে তোমার এই জিনিসটা, রিপোর্টটা কমপ্লিট হয়নি, এটা তুমি ফলো আপ প্রশ্ন করে একটু জিজ্ঞেস করো যে কেন এটা তুমি করছো। তো প্রথম আলোর সম্পাদক এটা ওইভাবে জিনিসটা ছাপা হয়ে গেছে। তো আমার প্রশ্ন যে এই প্রথম আলো দেশের 1 নাম্বার পত্রিকা, এত নাম কান্তা, হ্যাঁ, তারা এখন 27 বছর পালন করছে আর বলছে সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, খুব ভালো কথা, কিন্তু আপনি সাংবাদিকতার বেসিক যে প্রিন্সিপাল গুলো, যে নীতিগুলা, সেটা তো আপনি মানছেন না। আপনি ওই মানে, আর আজকে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আজ পর্যন্ত আমি এই 15 মাসে এই সরকার নিয়ে প্রথম আলোতে একটা কোনো ক্রিটিক্যাল রিপোর্টিং আমি দেখি নাই। অন্তত আমি দেখি নাই, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। তো এখন অনেকে বলে যে এটা একটা প্রথম আলোর সরকার। তো প্রথম আলোতে যারা কলাম টলাম লিখতো, তারাই সব উপদেষ্টা নিযুক্ত। ঠিক আছে, এটা ভালো, তারা সবাই ভালো মানুষই, আমরা জানতাম। তো তারা যদি সরকারে আসে, এটা তো আমাদের জাতির জন্য মঙ্গল। তো এই কথাটাই আমি বারবার করে বলার চেষ্টা করছি যে উনি যে এই জবাবদিহিতার ঊর্ধ্বে তো কেউ না।
তারপর আপনি যখন ক্ষমতায় আসেন, ক্ষমতায় থাকেন, তখন আপনার প্রতিটা জিনিসকেই আপনার জবাবদিহিতা করতে হবে। বিশেষ করে আপনি যখন সরকারের, আপনি যমুনাতে থাকছেন, এত বড় বাড়ি, আপনার মানে গত 1 বছরে আপনার পিছনে কত ইলেকট্রিসিটি খরচ হয়েছে, এগুলো সব আপনি যদি সত্যি স্বচ্ছতায় বিশ্বাস করেন, তাহলে হতো কি, আমরা জনগণ জানতাম যে একটা সরকার প্রধানের পিছনে কিরকম টাকা পয়সা বা মন্ত্রীদের পিছনে কিরকম টাকা পয়সা খরচা হয়, যাতে করে ভবিষ্যতে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তখন ওইটা আমরা তুলে ধরতে পারি যে আপনারা এটা না করলে এটা, তখন তাদের মধ্যে একটা অব্লিগেশন থাকে, কিন্তু আপনি সেটা করলেন না। এটা খুব দুঃখজনক। আরো আরো একটা বিষয় খুব জরুরি, মানে যেটা মানুষের জানা দরকার এখন। মনে করেন আপনি বলেন 15 মাস হয়ে গেছে, সম্পদের হিসাবটা তো মানুষ এই কারণেই চায়, তারা চায় যে শুরুতে তারা হিসাবটা দিবে এবং দিয়ে 15 মাস পরে আরেকবার দেবে, যাতে নাকি আমরা কম্পেয়ার করে দেখতে পারি এই 15 মাসে আপনার আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি কি পরিমাণ হলো। কিন্তু এখন শেষ বেলায় যাওয়ার সময় হয়তো বলবে যে আমার কোনো টাকা নাই, আমার ব্যাংকে কিছু নাই। তো এটা বললে তো কিছু যায় আসে না, তাই না? আপনার শুরু না, থেকে জানতে চেয়েছেন, যেমন এটা আমাদের না, একটা, আমরা কখনোই এটা জানতে পারি না, এটা আমাদের এই জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য। আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আসতে চাই যে এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট হবে না কিভাবে হবে, গণভোট হবে হলে কিভাবে গণভোট হবে, কবে গণভোট হবে, এবং সেই গণভোটের প্রশ্ন কি থাকবে। এটা নিয়ে এরই মধ্যে আমরা দেখেছি প্রধান বিরোধী দল তারা ঐক্যমত্য কমিশনকে বলেছে তারা তাদের সঙ্গে প্রতারণা করেছে। কালকে দেখলাম তারা বলেছে যে যত ঝামেলায় সরকারই পাকিয়েছে। আবার বিপরীত দিকে দেখলাম যে আরেকটা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল জামাত ইসলাম, তারা বলছে তাদের 5 দফা দাবি মানতেই হবে, না মানলে তারা সোজা আঙুলে ঘি উঠবে না, যদি যদি না উঠে তারা আঙুল বাঁকা করবে। এবং তারা এটাও বলেছে কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না, ঘি তাদের লাগবেই। এবং আরেক জামাতের আরেক নেতা বলেছেন যে 11 তারিখের মধ্যে দাবি না মানলে ঢাকা শহরে চেহারা পাল্টে দিবে। তো আমরা এখন বুঝতে পারছি না যে এই যে এত যুদ্ধংদেহী মনোভাব এবং কথাবার্তা, এর পেছনে যে সমস্ত দাবি তার সঙ্গে জনগণের সম্পর্কটা কোথায়? আপনি কি টের পাচ্ছেন কিছু? না, এটা টের পাচ্ছি না এবং পাওয়ার কথাও না। সত্যি কথা বলতে কি, তারা এমন, বিশেষ করে এই সরকার, আমি প্রথম থেকেই দেখছি যে একটা, এরা চরম ধান্দাবাজির একটা পর্যায়ে গেছে আর কি। প্রথম থেকে আমি লক্ষ্য করছি যে তারা এক একটা ইস্যু তৈরি করে, নিজেরাই তৈরি করে করে ওই মানে য- কি বলে, রাজনৈতিক দলগুলোকে বলে তোমরা এটা মানো, এটা মানো, এটা করো, সেটা, তারা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথাবার্তা হয়, তারপরে এটা নিয়ে শোরগোল হয়। এটাতে হয় কি, মূল যে সমস্যা, যেমন এই যে সম্পদের হিসাব দেয় না, উনি যে বারবার বিদেশ যায়, কেন যায় সেটা আমরা কেউ জানি না, এই এই সমস্ত থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই সমস্ত কাজগুলা করে। এটা আমি বলতে বাধ্য হচ্ছি, তখন আমি নিজেই মানে বারবার করে আমার নিজের চিন্তা হয় যে এই ধরনের বিতর্ক সৃষ্টি করার কারণটা কি? আর যে যে সমস্ত জিনিস তাদের ম্যান্ডেটের মধ্যে ছিল না, যেমন চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দিয়ে দাও, এটা তো কোনো প্রায়োরিটির মধ্যে ছিল না, কখন আমরা শুনিও নাই। আসার পরে দেখলাম, তারপরে কি, ওই করিডোর নিয়ে আলোচনা হয়, তারপরে বলে যে না, করিডোর আমরা দিচ্ছি না। তো আমার প্রশ্নটা হচ্ছে, যদি এই ধরনের বিতর্ক কেন আপনারা সৃষ্টি করছেন? আর আপনি আপনার কাছে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে এটা চুক্তি সই হবে। আচ্ছা, ভালো কথা, চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা অনেক দুর্নীতির কথা শুনি, এটা করতে পারেন। তারপরেও সবচেয়ে বড় কথা, এরকম একটা জাতীয় বিষয় আপনি চুপে চুপে, গোপনে, আপনি আরেকজনের সঙ্গে সেই চুক্তি কি কেউ দেখেছে? আমি তো দেখিনি, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আচ্ছা, না না, দেখুন। তো এখন এই জিনিসগুলোতে মানুষের এই যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা এখানে জড়িত। আর তার চেয়েও বড় কথা, চট্টগ্রাম বন্দর কিন্তু গত 2-3 বছরে অনেক ইনভেস্টমেন্ট করে, ইন্টারন্যাশনাল ডোমেস্টিক করে তাদের কিন্তু পরিস্থিতি অনেক ভালো করেছে এবং লাভ করতেছিল। জি। তো তারপরও আপনি তারা আসার আগে, এই চুক্তির আসার আগে আপনি মাসুল বাড়ায় দিলেন, এবং মাসুল বাড়ানোর ফলটা কি হলো? স্বাভাবিকভাবে যত পণ্য আমদানি হবে, এটার পরে মাসুল বাড়বে, জনগণের উপরে এই বোঝাটা, তখন ব্যবসায়ী তো এই টাকা দিবে না। তো আপনি এই সমস্ত জিনিস কে আপনি অগ্রাধিকার দিলেন, যেগুলো মূল সমস্যা দেশের মানুষের
মানে মানে দারিদ্র কি অবস্থায় আছে, স্কুল কলেজ গুলা ঠিক মতো চলছে না, বা তার চেয়েও বড় কথা করি, আপনার সবচেয়ে আগে যে জিনিসটা করা হচ্ছে আইন শৃঙ্খলা কি আপনি ঠিক করবেন। তারপরে যেটা মানুষ চাচ্ছিল আর কি, আপনি জিনিসপত্রের দাম ঠিক মতো আছে কিনা এটা আপনি দেখবেন। আর সংস্কারের ব্যাপারে সবচেয়ে দরকার ছিল যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, যাতে করে কোনো আহ, মানে অবৈধভাবে অর্থ উপার্জন করে কেউ সংসদের সদস্য না হতে পারেন, বা তাদের সংসদ নমিনেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে, এবং প্রতি বছর এটা তারা করবে বাধ্যতামূলক। তা না হলে এরা এসেই সংসদে আসা মানে তার সে একটা সোনার খনি পেয়ে গেল। এবং আমরা এটা দেখেই আসছি, এটার কোনো কোনো পরিবর্তন কোনো সরকারের আমলে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে বিভিন্ন লোকজন জীবনে যাদের কোনোদিন নাম শুনে নাই, কালু দুলু ফালু নীলু কোথা থেকে আসছে, এসে হাজার হাজার কোটি টাকার মালিক। তো এই জিনিসগুলো সংস্কার করার কথা, কিন্তু আপনি সেদিকে গেলেন না, আপনি খালি বিদেশ যাবেন, আপনি তারপরে ওই বড় বড় গাড়িতে চড়বেন, এই মন্ত্রী পাড়ায় থাকবেন, এই সমস্ত। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোটামুটি চলে এসেছি। আরেকটা প্রশ্ন খুব একটু জরুরি করা উচিত। সেটা হলো যে আমরা শুরু থেকেই দেখেছি যে আমাদের বলতে গেলে একমাত্র প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের এই সরকার, নতুন সরকার যেটা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, এদের সম্পর্ক যেন ভালো যাচ্ছেই না। এবং এটা কত খারাপ করা যায় সেটা নিয়েও যেন এক ধরনের আপনার প্ররোচনা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, আমরা যুদ্ধ অবস্থায় আছি এরকম প্রমাণ করতে পারলেই বুঝি আমরা মানে স্বাধীন হয়ে গেলাম এবং আমরা প্রকৃত স্বাধীনতা পেলাম। এরকম একটা ধারণাও কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং এই জন্য সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্ববান দুজন ব্যক্তি নানা রকম কথাবার্তা বলছেন, এবং ওরকম কথাবার্তা বললে হাততালিও মিলে। তো এর মধ্যে আমরা দেখলাম যে ভারতের পক্ষ থেকে সর্বশেষ যেটা ওনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হ্যাঁ, বেশ কড়া ভাবে কিন্তু কিছু কথাবার্তা বলেছেন। তো এটাতে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি আমরা খারাপ করলে আমাদের লাভ হওয়ার কোনো সুযোগ আছে, লাভবান হবো আমরা? হ্যাঁ, এটা আমি আজকে সকালবেলা এই খবরটা দেখলাম আর কি। আজকে তো 8 তারিখ, 8 তারিখেই উনি এই কথাগুলো বলেছেন। এই প্রথমবারের মতো এত শীর্ষ পর্যায়ের একজন সরকারি আহ, মন্ত্রী পর্যায়ের, উনি তো ডিফেন্স মিনিস্টার আপনি জানেন, প্রতিরক্ষা মন্ত্রী, এবং বিজেপির খুব একটা ইম্পর্টেন্ট ফিগার তিনি। তো তিনি আজকে দেখলাম বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে কোনো শত্রুতা চাই না, তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশী সুলভ ইয়ে চাই। তো এখন আহ, তারপরে উনি বলছেন যে ইউনূস সাহেব যে ধরনের কথাবার্তা বলছেন এটা তো ঠিক ইয়ে না আমাদের জন্য। তো এবং এই কথাটা বলছে ওনাকে সতর্কভাবে কথা বলতে হবে। এই কথা কিন্তু আমি এখনো পর্যন্ত গত 15 মাসে কোনো এই লেভেলের কোনো আহ, নেতা বা সরকারি কর্মকর্তা, উনি তো কর্মকর্তা না, উনি তো মন্ত্রী, যে এই জি, প্রথমবারের মতো উনি এই কথাটা বললেন। তো এটা নিয়ে আমি বেশ একটু উদ্বিগ্ন বোধ করছি। তার কারণ আ- ইন্ডিয়া আমাদের সত্যি কথা বলতে কি আমাদের সঙ্গে ভালো আচরণ করেনি, তারা কোনো সময় করেনি। এবং যার কারণে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা এখানে গত সরকার থেকে নিয়েছে, এবং প্রতিটা সরকারের আমলেই তাদের সাথে কিছু না কিছু সুযোগ সুবিধা তারা নিয়েছে। তারা বড় প্রতিবেশী, তাদের সঙ্গে সদ্ভাব আমরা রাখতে চাই। এবং সদ্ভাব রাখলে যেমন যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ আমরা আমদানি করি, সেখান থেকে ডালের দাম বাড়বে। এটা একটা সৎ প্রতিবেশী সুলভ একটা আচরণ আমরা আসবো, যাতে করে উভয় এতে করে বেনিফিট হয়। তো যাই হোক, শেখ হাসিনার পতনের পরে সেখানে তো ভাটা পড়েছে, এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু লোক এই ভারত বিরোধিতাকে পুঁজি করে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে, এবং তারা খুব দেখাচ্ছে যে আমরা দেশপ্রেমিক, সাংঘাতিক এটা ব্যাপার। কিন্তু একবার চিন্তা করছে না যে আমরা এই ধরনের, ওই ইংরেজিতে বলে জিঙ্গোইজম, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি কিনা। আমরা বলবো যে ভাই, আমরা কারোর সাথে গন্ডগোল করতে আসি নাই, তবে আমাদের যে ন্যায্য জিনিস সেটা তোমাদের কাছে আমরা
আশা করি যে তোমরা আমাদেরকে সেই ন্যায্য জিনিসগুলো আমাদেরকে দেবে। এই কিন্তু তার অর্থ তো এই না যে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। হুম, তো এটা একটা অবাস্তব সিনারিও। তো সেই জন্য আমার একটু মানে দুশ্চিন্তা হচ্ছে যে রাজনাথ সিং এই কথাটা এই এখন কেন বললেন। তখন যদি আমরা ধরে নেই যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই, তো সেই সময় এই ধরনের একটা মানে মানে সবচেয়ে পাওয়ারফুল একটা প্রতিবেশী থেকে এই ধরনের কথাবার্তা একটু দুশ্চিন্তারই কারণ হয়। তো আশা করব যে উভয় পক্ষেই একটা রেস্ট্রেন্ট মানে ধৈর্যের পরিচয় দেবেন এবং এটা কোনো খারাপ দিকে যাবে না, এইটুকুই আশা করি। জি, জি, আমি আপনাকে শেষ কথাটা এক অল্প কথা ছোট করে যদি বলেন, যে এই যে ঘটনা প্রবাহ ঘটছে বিভিন্ন রকম আমরা দেখছি, রাজনৈতিক ভাবে সরকারি ভাবে, এত কিছুর পরও ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি তো প্রথম থেকে আপনার অনুষ্ঠানে অনেকবার বলেছি যে এই নির্বাচন নিয়ে আমি মোটেই আশাবাদী না, এবং এখানে যতদিন সত্যিকার অর্থে নির্বাচনটা না হবে আমি নিজে দেখবো আর কি। তার কারণ এই আমার যে সন্দেহ বা আমার যে আশঙ্কা, এটার একমাত্র কারণ হলো এই যে এই সরকারের, বিশেষ করে ইউনূস সাহেবের সরকার যে কিছু কূটকৌশলের আশ্রয় নিয়ে বারবার করে নির্বাচন পিছানো বা নির্বাচন সম্পর্কে কোনো এগুলা করে আসছে গত 15 মাস থেকে। তো তাদের যদি সত্যিকার অর্থে কোনো ভালো উদ্দেশ্য থাকতো, তাদের তারা জরুরি যে সংস্কারগুলো ওইটা তাড়াতাড়ি করে 6-7 মাসের মধ্যে দিয়ে দিত যে এখন আপনারা চালান। কিন্তু সেদিকে না, যে খালি নিজেদের স্বার্থটা তারা দেখে, নিজেরা বড় বড় মানে ওই মন্ত্রীপাড়ার বাড়ি গাড়ি, তারপরে পাইপ পেয়াদা। উনি মানে 15 মাসে 14 বার বিদেশে গেলেন এবং টাকা খরচা করতেছেন যে অ্যাজ ইফ তার নিজের বাপের টাকায়। মানে কোনো ইয়ে নাই, কোনো জবাবদিহিতা নাই। উচিত ছিল তো যে আপনি যদি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতায় বিশ্বাস করেন যে আমরা এতবার বিদেশে গেছি, এই টাকা আমাদের খরচ হচ্ছে, এটা আমরা জাতিকে জানাতে চাই। যেমন ঐক্যমত্য কমিশনের পিছনে কত টাকা হচ্ছে সেটা বললো তারা। তো এই কথাগুলো আমি বহুবার থেকে বলে আসছি যে আপনারা আল্লাহর ওয়াস্তে দেশবাসীকে জানান যে আপনাদের পিছনে কত টাকা খরচা হয়েছে, এবং এটা জাস্টিফাই করেন যে কেন খরচা করতে হলো এটা। তো সেটাই আমরা যে জবাবদিহিতার কথা বারবার করে বলি, এই কারণেই যারা ক্ষমতাধর তারা যেন মনে করে যে এটা তার নিজের বা তার বাপের সম্পত্তি না, এই দেশটা জনগণের সম্পত্তি। জি, বিবিসি বাংলা নতুন করে কোনো কিছু বলার দরকার নেই। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, বিশ্বস্ত, এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি অর্থাৎ বিবিসি লন্ডন, তার যে বাংলাদেশ অফিস, এই অফিসটিকে বিবিসির মতোই আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মনে করা হয়। আমরা সেই পাকিস্তান জমানা থেকে বিবিসির সাংবাদিকদেরকে সবচেয়ে বড় সাংবাদিক, বিবিসির সংবাদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মনে করে আসছি। এবং তারা যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করেন, যে পলিসি নিয়ে কাজ করেন, সেই পলিসিগুলো যদি আমরা বুঝতে পারি, রাজনীতির যারা লোকজন রয়েছে, তাহলে আমরা আগামীতে রাজনীতির যে সমীকরণগুলো কিভাবে হচ্ছে এটা মোটামুটি একটা ধারণা করতে পারব। অতি সম্প্রতি বিবিসি বাংলা শেখ হাসিনাকে নিয়ে একটি নাতি দীর্ঘ প্রতিবেদন তৈরি করেছে, এবং সেই কন্টেন্টটি ইউটিউবে, তাদের যে ইউটিউব পেজ রয়েছে সেখানে তারা আপলোড করেছে। আমি মনোযোগ সহকারে সেটা দেখলাম। তারা শেখ হাসিনাকে যেভাবে উপস্থাপন করছে, তাতে করে মনে হচ্ছে যে পশ্চিমা দুনিয়া, অর্থাৎ বিবিসি যাদের মুখপাত্র হিসেবে কাজ করে, পশ্চিমা দুনিয়া আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ওয়েলকাম জানাচ্ছে। কিভাবে? প্রথমত হলো যে শেখ হাসিনার যে ছবিগুলো দেখানো হয়েছে, যদি এখানে পশ্চিমা দুনিয়া বা বিবিসির যে কানেক্টিভিটি রয়েছে, আপনারা জানেন যে বিবিসি বাংলা, তার সঙ্গে ফার্স্ট কানেকশন বিবিসি ইন্ডিয়া, এবং বিবিসি ইন্ডিয়া এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের মানুষ। দ্বিতীয়ত বিবিসি ইন্ডিয়ার সঙ্গে যেটা সম্পর্কটা রয়েছে বিবিসি লন্ডনের, সেই সম্পর্কের ক্ষেত্রেও পশ্চিমা দুনিয়া এবং বিবিসি রিলেটেড যে থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে টোটাল ইউরোপীয় ইউনিয়নে, এই থিঙ্ক ট্যাঙ্কটি প্রথম 6 মাসে, অর্থাৎ এই সরকারের যে 14 মাসের প্রথম 6 মাসে, তারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন বিভিন্নভাবে। পরবর্তীতে 6 মাসে তারা নিউট্রাল ছিলেন। আর গত 2 মাস ধরে
তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছন থেকে সরে গিয়ে এখন শেখ হাসিনাকে প্রমোট করছেন এবং বিএনপিকে তো একেবারেই প্রমোট করছেন না। এই জিনিসটি আমি এই বিবিসির প্রতিবেদনে দেখতে পেলাম। কিভাবে? প্রথমত হলো যে তারা শেখ হাসিনার যে সকল ভিডিও ফুটেজ দেখাচ্ছিলেন এগুলো সবই পজিটিভ, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসেবে যে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ভারতে বারবার তিনি গিয়েছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, মনমোহন সিংয়ের সঙ্গে, সোনিয়া গান্ধীর সঙ্গে, বা বাংলাদেশে যেই কবারে তিনি এয়ারপোর্টে এসেছেন গেছেন অ্যাজ এ প্রধানমন্ত্রীর প্রোটোকল হিসেবে তার সবচেয়ে উৎকৃষ্ট যে ফুটেজগুলো, যেখানে তার চেহারা সুন্দর ছিল, ড্রেস কোড ভালো ছিল, তারপরে তাকে অভ্যর্থনা জানানোর জন্যে এয়ারপোর্টে যারা গেছেন ওই সময় তাদের সঙ্গে তাদের যে কুশল বিনিময়ের যে লক্ষ লক্ষ ভিডিও ফুটেজ আর্কাইভে বিবিসির ছিল, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা বেস্ট ভিডিও ফুটেজগুলো তারা এমনভাবে উপস্থাপন করেছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতে রয়েছেন। এটা হলো আমার কাছে মনে হয়েছে অ্যালার্মিং ফর দ্য বিএনপি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। দ্বিতীয়ত, বিবিসি নিজে এই কথা বলার পর সে বারবার বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে আফোল্ড করার জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে অবশ্যম্ভাবী এবং অনিবার্য, ঠিক এই কথাগুলো তারা ওইভাবে বলেনি, আমি আমার মতো করে বলছি, করার জন্য ভারত এই মুহূর্তে তাদের সর্বশক্তি এবং তাদের যত কানেকশন রয়েছে সব কানেকশনগুলো তারা ব্যবহার করছেন। এবং অতি সম্প্রতি যে তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট এবং এএফপি, এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে দুনিয়া কাঁপানো যে সাক্ষাৎকার শেখ হাসিনা দিলেন, বিবিসি রিপোর্ট অনুযায়ী এই কাজটি করার জন্য ভারতের যে সূত্রগুলো, সেই সূত্রগুলো শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, যেটা বিবিসি বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যতদিন ভারতে আছেন এটাকে প্রথম দফাটা তাকে লকডাউন হিসেবে রাখা হয়েছে, তার সেফটি অ্যান্ড সিকিউরিটি, এবং তার ব্যাপারে আসলে বাংলাদেশ কিভাবে রিয়্যাক্ট করে, তারপর ভারতে কিভাবে রিয়াকশন তৈরি হয় ভারতের জনগণ, ভোটার, পলিটিশিয়ানদের মধ্যে, এবং শেখ হাসিনা পুরো পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করেন, এই জিনিসগুলো তিনি মানে ভারতের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন বা যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এটাকে মূল্যায়ন করেছে। এবং আপনারা জানেন আমেরিকা এবং ভারতে এখন রাজনীতির একটা বিরাট অংশ সেখানকার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারা নিয়ন্ত্রণ করেন। তো এইটা করার ফলে ভারত যে সিদ্ধান্তটা পৌঁছে গেছে সেটা হলো আওয়ামী লীগের বিকল্প তাদের বন্ধু নেই, আর আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার বিকল্প নেই, এটা তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে গেছে, A+, A+, A+। দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশে গত 14 মাসে, তার মধ্যে গত সেই 1 বছর ধরে যদি ধারাবাহিক অবস্থা দেখেন তাহলে নেতিবাচক যে প্রচার প্রপাগান্ডা মনোভাব এটা একেবারে জ্যামিতিক হারে কমেছে 1 বছর ধরে, আর গত 2 মাস ধরে এটা ইতিবাচক, পজিটিভ। মানে প্রথম হলো যে আওয়ামী লীগের লোকজন ধরো, মারো, জেলে দাও এবং এদেরকে গণিমতের মাল হিসেবে ব্যবহার করো, এই যে একটা বিক্ষুব্ধ ভাব ছিল জুলাই আগস্ট বিপ্লবের পর, এটা কমতে 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 1 বছরে একেবারে একটা নিউট্রাল জায়গাতে চলে এসছে। এবং গত 2 মাস ধরে এখন এটাকে পজিটিভ সবাই মনে করছে, না মানে আওয়ামী লীগ দেশ চালানোর জন্য উপযুক্ত, তাদেরই দরকার, তারা যেই কাজ করেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম, এটা ভারত মনে করছে বলে বিবিসির প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই কারণে তারা শেখ হাসিনাকে একটা যাকে বলা হয় একটা ওপেন স্পেস দিতে যাচ্ছে। এই ওপেন স্পেসের প্রথম পদক্ষেপ হিসাবে তার পরিবারের সদস্যের সঙ্গে তার যোগাযোগ ঘটিয়ে দিয়েছে। ইতিমধ্যে আমেরিকা থেকে এসে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছে বলে বিবিসি স্বীকার করেছে। এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানতে পারছি যে সেখানে নিয়মিতভাবে দিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মী, সেটা আমেরিকা থেকে হোক, ইউরোপ থেকে হোক, কলকাতা থেকে হোক, মানে তারা সবাইকে অবাধে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন এবং তিনি তার নিজস্ব মোবাইল টেলিফোন ব্যবহার করা থেকে শুরু করে প্রযুক্তির ছোঁয়ায় তিনি তার দলীয় কর্মকাণ্ড চালাচ্ছেন এবং তিনি দলীয় কর্মকাণ্ড যেন নির্বিঘ্নে চালাতে পারেন এই জন্য যত লজিস্টিক সাপোর্ট, এটা ভারত এখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি শেখ হাসিনাকে দিয়ে করাচ্ছেন। এবং এরই ধারাবাহিকতায় অতি সম্প্রতি
যে 3টি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া হলো এবং সেই সাক্ষাৎকারের প্রেক্ষিতে ভারতের প্রথম শ্রেণীর যতগুলো গণমাধ্যম আছে সবগুলো শেখ হাসিনার সেই বক্তব্যকে একদম প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে সেটা প্রচার করা হয়েছে। এটা বিবিসি বলছে। এবং বিবিসি সবচেয়ে ভয়ানক যে সংবাদটি দিয়েছে সেটা হলো আমেরিকার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম যারা কিনা ক্ষমতার সবকিছু নিয়ন্ত্রণ করে, অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা, দেশে এবং দেশের বাইরে, সেটা হলো ব্লুমবার্গ আর ওয়াল স্ট্রিট জার্নাল। বিবিসি বলছে যে তারা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছে যে ভারতের ইনফ্লুয়েন্সে, মধ্যস্থতায় খুব দ্রুত শেখ হাসিনার আরও 2টি সাক্ষাৎকার ছাপা হবে ব্লুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে। বিবিসির মতো প্রতিষ্ঠান সে কথা বলছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমরা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমরা যেভাবে সামনে বিএনপি যারা লোকজন 280টি সিট পাবে, জামাতের লোকজন সরকার গঠন করবে, এনসিপি সরকার গঠন করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস 50 বছর ক্ষমতায় থাকবে বলে অনেক লোক সেটা চাচ্ছে, ডক্টর ইউনূস আরও 5 বছর থাকবে, 10 বছর থাকবে, 50 বছর থাকবে। যে ন্যারেটিভগুলো আমরা এখানে দেখছি সেই ন্যারেটিভের মধ্যে বিবিসির এই যে প্রতিবেদনটা আমি মনে করি সমস্ত ন্যারেটিভগুলোকে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে দিয়েছে। যে দুর্বার গতিতে শেখ হাসিনাকে প্রমোট করছে ভারত এবং যেভাবে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে ভারতের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, যার একটা ইন্ডিকেশন এই বিবিসি বাংলা দিল, এতে তো আমি রীতিমতো আতঙ্কিত অনুভব করছি। আমরা যারা সেই দীর্ঘদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির জন্য কাজ করেছি, সর্বোচ্চ লেভেলে কাজ করেছি, এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ডলারটা আমার উপর কী পরিমাণ পড়বে আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমি তো বলতে গেলে আমার মতো এরকম শত শত মানুষ যারা কোনো রাজনৈতিক স্বার্থ তাদের ছিল না, এই গত 1 বছরে দেখুন বা 14 মাসে দেখুন, আমি বা আমার মতো অনেক লোক আছেন যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছেন, কিন্তু আমাদের কোনো অ্যাম্বিশন ছিল না আমরা নির্বাচন করব, রাজনীতির বড় পদ পদবি পাবো, ব্যবসা হবে, বাণিজ্য হবে। এই যে ঢাকা শহরে আমি 86 সন থেকে যাকে বলা হয় সাংবাদিকতা করি, তো এত মানুষ এত টেলিভিশন দখল করলো, আমি কি একটা টেলিভিশন দখল করতে পারতাম না? এত মানুষ বিএনপি জামাতের লোকজন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হলো, ডিরেক্টর হলো, আমি কি সেটা হতে পারতাম না? এত মানুষ আর রাষ্ট্রদূত হলো, কত মানুষ একেবারে মন্ত্রী পদমর্যাদায় বা প্রতিমন্ত্রী পদমর্যাদায় কত বড় বড় পদ পেল, কেউ বিশেষ সহকারী হলো, কেউ রাষ্ট্রদূত হলো। এই জিনিসগুলো হওয়া যেত, খুব ইজিলি হওয়া যেত, এটা কোনো সমস্যা নয় যদি লোভ থাকতো, লালসা থাকতো এবং চেষ্টা থাকতো। তো লোভ ছিল না, লালসা ছিল না, চেষ্টা ছিল না। আমরা যে কাজগুলো করেছি দেশের কল্যাণের জন্য মনে করেছি শেখ হাসিনা গেলে ভালো থাকবে, কিন্তু এখন কি? এখন এই যে আমরা যে অবস্থার মধ্যে পড়েছি, তো এই অবস্থায় আমার যে বয়সেই বসে আবার নতুন করে ডলা খাওয়া, আবার নতুন করে সেই আওয়ামী লীগের ছাত্রলীগের সেই অত্যাচারের মধ্যে পড়া, সেই এটা কল্পনা করলে হাত পা হিম হয়ে আসে। কাজেই বিবিসির যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি নিয়ে অন্যান্যরা যে কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু এটা দেখার পর থেকে আমার রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে ব্লুমবার্গে এবং ওয়াল স্ট্রিট জার্নালে যদি শেখ হাসিনার সাক্ষাৎকার খুব দ্রুত ছাপা হয়, তাহলে এই যে এখন যে রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন আছে বা এই মুহূর্তে বিএনপির নমিনেশন নিয়ে সারা দেশে যে একটা ভাইব তৈরি হয়েছে, যে একটা আমেজ তৈরি হয়েছে, এই পুরো জিনিসগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যাবে এবং তখন কি পরিস্থিতি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। কালকে সারা দেশে বিএনপির শোডাউন ছিল, যদিও জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস ছিল উপলক্ষ, কিন্তু এটি ছিল একটি ব্যাপক আকারের নির্বাচনী শোডাউন এবং এটা সত্যি খুব সাকসেসফুলি তারা করেছে। প্রশ্ন হচ্ছে যে এই শোডাউনের মাঝেও কালো ছায়া আছে, সেটা হচ্ছে অন্তত 4 আহত হয়েছে পুলিশ সহ 23 জন। খবরে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার 5ম দিনেও অন্তত 4টি আসনে প্রার্থিতা নিয়ে দলটির 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ ও মিছিল হয়েছে।
প্রার্থিতা বদল এবং মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার ফরিদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 3 সদস্য সহ অন্তত 23 জন আহত হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে। ফরিদপুরের এটা হচ্ছে 1 আসন, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী। এখন কথা হচ্ছে যে আমি ভাবছি যে এটা বিএনপির জন্য কি বুমেরাং হয়ে গেল? এত আগে ভাগে মানে প্রার্থী তালিকা প্রকাশ করে কয়েকটা সমস্যা তৈরি হয়েছে। যদিও একটা কৌশলগতভাবে অনেকে বলছেন যে এটা ভালো কাজ করছে, যখন নাকি বিএনপি চাপের মধ্যে ছিল গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, এই ইস্যুগুলোতে যখন নাকি জামাত সহ অন্যরা বেশ সোচ্চার, এবং এটা নিয়েই যখন রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে, ঠিক সেই সময় এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য বিএনপির চমৎকার কৌশল ছিল একটা প্রাথমিক নির্বাচন যে তালিকা তৈরি করা এবং নেতা কর্মীদেরকে নির্বাচনমুখী করা। সেটা করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে যে অনেক জায়গায় যেহেতু প্রতিদ্বন্দ্বী একাধিক, তো যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাইরে যারা আছে তারা মনক্ষুণ্ণ। এখন আস্তে আস্তে তারা সংগঠিত হচ্ছে, তারা কেন্দ্রের কাছে বলছে যে না, এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে ভালো প্রার্থী না, তার সাথে আওয়ামী লীগের সংযোগ আছে, এটা আছে ওটা আছে, নানান রকম অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং পাল্টাপাল্টি ক্ষোভ বিক্ষোভ চলছে। তখন পাল্টাপাল্টি ক্ষোভ বিক্ষোভ চললে তখন তার নির্বাচনী আমেজ থাকে না। যদিও এটা বলা যাবে না যে এটা মানে ব্যাপক আকারে মানে ছড়াই গেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সঞ্চারিত হচ্ছে। অনেক জায়গায় প্রকাশ্য ক্ষোভ বিক্ষোভ না হলেও সেখানে কিন্তু নেতা কর্মীদের মধ্যে একদম অস্থিরতা আছে, এটা অস্বীকার করা যাবে না। তো সেই জন্যই বলছি যে মানে এত আগে ভাগে এই প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি আবার আরেকটা বিপদ বাড়ালো কিনা দলের জন্য। কারণ অনেক প্রার্থী কিন্তু মাঠে নেমে গেছে এবং তারা এক ধরনের নির্বাচনী প্রচার অভিযানের মতন করে তারা খরচও করছে, ফলে নির্বাচনের ব্যয় কিন্তু অনেক বেড়ে যাবে। শিডিউল ডিক্লেয়ার পর, মানে তফসিল ঘোষণার পর, নির্বাচন কমিশন সাধারণত কি হয়, তফসিল ঘোষণার পর তারপরে রাজনৈতিক দলগুলো প্রার্থী সাক্ষাৎকার নেয়, মনোনয়ন বোর্ড বসে, সাক্ষাৎকার নিয়ে তারপরে তারা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে, তারপর সবাই নির্বাচনে মাঠে নেন। কিন্তু এখন সম্ভবত 2টা কারণে ঘটছে। একটা হলো বিএনপি চাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। আর একটা হলো যে জামাত কিন্তু আরো 1-1.5 মাস 2 মাস আগে তারা প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে, বা বলা যায় যেহেতু ক্যাডার ভিত্তিক দলের প্রাথমিক কি আর ফাইনাল কি, ওটাই হয়তো ফাইনাল, সেই তালিকা তারা ঘোষণা করে দিয়ে তারা তাদের কর্মীরা দুয়ারে দুয়ারে যাচ্ছে। তো নির্বাচনী প্রচার অভিযানে একদিকে আন্দোলন, এখন দেখা গেল ভেতরে ভেতরে কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুতি আরো 1-1.5 মাস আগে থেকে তারা নিয়েছে এবং তারা মাঠে নেমেছে মোট কথা। তো সেই দিক দিয়ে অনেকে বলছিল যে বিএনপি পিছিয়ে গেছে, ফলে সেই কারণে তাদের একটা প্রার্থী তালিকা এখন তাদের একটা প্রার্থী তালিকা ঘোষণা করার দরকার ছিল, যে জামাতকে মোকাবেলা করা, অন্যদিকে হচ্ছে চাপ থেকে মুক্ত হওয়া। এখন এই 2টা কাজ করতে যে এখন বিএনপি আবার উল্টো চাপের মধ্যে পড়ছে। এখন বিভিন্ন জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ গুলো তাদেরকে অবজার্ভ করতে হচ্ছে, সাংগঠনিক শাস্তি প্রায় 1 দিন 2 দিন পরপরই দিতে হচ্ছে, এবং যেভাবে ক্ষোভের মাত্রাটা আস্তে আস্তে বাড়ছে, শেষে যে কোথায় যে ঠেকবে এটা বলা মুশকিল। তো বোঝা যাচ্ছে যে মানে এই ক্ষোভ বিক্ষোভ গুলি কিন্তু আরো ছড়াবে। তারেক রহমান হয়তো সামাল দেওয়ার চেষ্টা করবেন বিদেশে থেকে, দেশে আসার পরে হয়তো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে হবে, কিন্তু এতদিন পর্যন্ত দলের অবস্থাটা কি কত মানে বেশি খারাপের দিকে যাবে, নাকি নির্বাচনী আমেজ গড়ে তুলতে পারবে, নির্বাচনী আবহে সমস্ত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে, এটা হচ্ছে এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে জামাতও অনুষ্ঠান করেছে, তবে জামাতের যে অনুষ্ঠান সেটা কোনো প্রকাশ্য কোনো শোডাউন ছিল না। তারা একটা আলোচনা সভা করেছে, সেই আলোচনায় ডাক্তার তাহের, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে আছে গণভোট প্রসঙ্গ। সেখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার চালাকি করে গণভোট একটা অভিযোগ
সরকারের উদ্দেশ্যে তিনি বলছেন, জনগণের দাবি আগে গণভোট। ওনারা একটা চালাকি করছে, আমি চালাকি শব্দটা বলছি, চালাকি বোধহয় অত খারাপ না, যে করছি এই সেই করতে করতে এটাকে জাতীয় নির্বাচনের ডেটের কাছে অর্থাৎ তারিখের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। তখন বলবে আর তো সময় নেই। আমি এক বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করেছি, তিনি বলেছেন তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচন এবং গণভোট আলাদা হতে কোনো আইনগত বাধা নেই। সুতরাং ঠেলে ঠুলে কত দূর নেবেন, তারপরও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। এখন জামাতে তো মনে করছে যে আসলে কখন গণভোট হবে, কখন জাতীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনটা মোটামুটি যেহেতু ফিক্সড, সম্ভবত আমি যেটা বলি যে 12ই ফেব্রুয়ারি। তো 12ই ফেব্রুয়ারি থেকে শুরু করে এখন যদি হিসাব করা হয়, মাঝখানে আছে 3 মাস প্লাস সময়। তো এখনো সিদ্ধান্ত হয়নি গণভোটের। গণভোটটা চট করে নির্বাচন, ইসির যে অবস্থা, তার যে সরঞ্জাম, অবসনীয় যে কালি বিষয় আছে, সেগুলো মানে ডাবল আছে কিনা, অর্থাৎ জাতীয় নির্বাচনের জন্য এবং গণভোটের জন্য অনেক বিষয়গুলো কিন্তু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। নির্বাচন কমিশনের কর্মকর্তারা যা বলেছেন, তারা বলছেন যে তারা জাতীয় নির্বাচনের প্রস্তুতি তাদের আছে এবং সেই লক্ষ্যে তারা অনেক দূর এগিয়েছে। এর মাঝখানে যদি গণভোট আসে, সেই গণভোটের প্রস্তুতি তারা নিতে পারবে কিনা, সরকার আসলে চায় কিনা। সরকার নিশ্চয়ই নির্বাচন কমিশনের কার্যক্রম ফলো করছে, তারাও বোঝে যে যদি আলাদাভাবে গণভোট করতে হয় তাহলে সেটার একটা আলাদা প্রস্তুতি আছে, আলাদা বাজেট, অনেক বিষয় আছে। নির্বাচন করলে তো নির্বাচনের মতোই, এখন ভোটাররা আসুক আর না আসুক, সমস্ত কেন্দ্র তাকে প্রস্তুতি নিতে হবে, সেখানে কেন্দ্রের কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। এটা বিশাল কর্মযজ্ঞ, এটা চট করে এক কথায় বলা যাবে না। তো এখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঠিকই বলছেন, যেহেতু এখনো রাজনৈতিক সমঝোতা হয়নি আর সরকার এখানে সিদ্ধান্ত নেবে না, সরকার বলছে রাজনৈতিক সমঝোতা হোক। এখন কি হবে, 7 দিনের পরে সরকার বলবে যে ঠিক আছে আমরা আরো 7 দিন সময় দিলাম, তাহলে আরো জাতীয় নির্বাচনের কাছাকাছি কিন্তু চলে আসলো। তো সব মিলে কিন্তু একটা জটিল সমীকরণ হচ্ছে এখন। জাতীয় নির্বাচনের জন্য যেমন 2-3 মাসের একটা মুক্ত পরিবেশ লাগে, সবাই যার যার অবস্থান থেকে নির্বাচনের কাজ করে, নির্বাচনের জন্য নেতাকর্মীরা যেভাবে ঝাঁপায় পড়ে, তার আগে গণভোট আসলে বাধা হয়ে দাঁড়াবে কিনা, আর সত্যি কি গণভোট যদি নির্বাচনের সাথে একসাথে হয়, এটা কি বড় ধরনের কোনো আইনগত বিচ্যুতি হবে কিনা, সেটাও কিন্তু না। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন যে বিশেষজ্ঞ রেফারেন্স দিয়ে যে আলাদাভাবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আলাদাভাবে গণভোট হইতে পারে। তো গণভোট কি একসাথে কি হইতে পারে না, বিশেষজ্ঞরা কি বলছে, এই বক্তব্য কিন্তু তিনি দেননি। বোঝা যাচ্ছে যে গণভোটের একটা আলাদা গুরুত্ব দিতে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কথাগুলি বলছেন। তিনি বলছেন যে যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা কেন চায় না সেটা জামাত জানে। তিনি বলছেন ডাকসু নির্বাচনের পরে তারা আর কোনো নির্বাচন মানতে পারেনি, আর কোনো টেস্ট কেসে তারা যেতে চায় না, কারণ গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে 80% লোক সংস্কারের পক্ষে ভোট দেবে। এখন সংস্কারের বিরুদ্ধে কি চলে গেল বিএনপি? এই বক্তব্যে মনে হলো যে বিএনপি সংস্কারের বিপক্ষে চলে গেল, কিন্তু চট্টগ্রামে তো আমির হোসেন মোহাম্মদ চৌধুরী বলেছেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে 17ই অক্টোবর, এবং এটাই হচ্ছে আমাদের ভিত্তি, এটার ভিত্তিতেই নির্বাচন হবে, নির্বাচনের পরে সেই সনদ বাস্তবায়িত হবে। দৃষ্টিভঙ্গির পার্থক্য, কেউ সনদ মানছে না এই কথা বলছে না। এখন এটার মধ্যেও কি কোনো যদি কিন্তু আছে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু বোঝা যাচ্ছে যে জামাত এক মেরুতে একভাবে চিন্তা করছে, বিএনপি আরেকভাবে চিন্তা করছে, কিন্তু কেউ কিন্তু গণভোটকে অস্বীকার করছে না, কেউ জুলাই সনদকে অস্বীকার করছে না, কেউ জাতীয় নির্বাচনকে অস্বীকার করছে না। তিনটা বিষয়ে মেনে নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে অদ্ভুত একটা ইঁদুর বিড়াল খেলা চলছে, যার কারণে মাঝে মধ্যে মানুষের মধ্যে সন্দেহ হচ্ছে নির্বাচন সময়ের মতো হবে তো। আজকে শিরোনামের বাইরেও আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই আমি এই যে বলেছিলাম যে লালমনিরহাট সীমান্ত বরাবর জনবসতিহীন এলাকায় যে ভারত 62 কিলোমিটার ইন করেছে, আমাদের তাদের চিকেন নেকটাকে একটু প্রশস্ত করেছে, তার পরপরই আমরা খবর পেলাম
যে আমাদের পঞ্চগড় সীমান্তের খুব কাছে ভারত একটা সেনা ঘাঁটি করেছে এবং কুড়িগ্রামের কাছে একটা সেনা স্টেশন করেছে। সেই খবর সেখানে ভারতীয় আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান তিনি সেখানে গিয়েছেন, সৈন্যদের সাথে কথা বলেছেন, সেখানে তারা গ্রুপ ছবি তুলেছেন এবং এই ছবি বাংলাদেশের একটি অত্যন্ত প্রথম মানে বিশ্বাসযোগ্য একটা জাতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের এই বাঙ্গি মিডিয়ার মধ্যেও দুই একটা পত্রিকা একটু সাহস করে যে খবরগুলো ছাপায় তার মধ্যে এই খবরটি একটি ছিল। পাশাপাশি আমরা দেখলাম যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভারতীয় একটা নিউজ 18-এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি প্রতিবেশীদের ব্যাপারে কথা বলেছেন, বাংলাদেশের ব্যাপারে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে ভারতের নীতি হলো যে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পাশাপাশি এটাও বলেছেন যে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য প্রস্তুত, তাদের নিরাপত্তার প্রতি হুমকি হলে তারা যে কোনো পদক্ষেপ নিতেও তৈরি আছে। এই কথা বলার পাশাপাশি তারা ডক্টর ইউনূসকে এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যেন তিনি সতর্কতার সাথে কথা বলেন, কারণ ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করবার আগেই একটি সাক্ষাৎকারে ভারতকে মোটামুটি শাসিয়েছিলেন। তারপরে তিনি চীনে গিয়ে বলেছেন যে ভারতের যে 7 রাজ্য রয়েছে নর্থ ইস্ট স্টেটস সেগুলো ল্যান্ডলক এবং সমুদ্রের একমাত্র অভিভাবক নাকি ডক্টর ইউনূস, এবং তিনি শাসিয়েছেন। আবার ওদিকে চায়নাকে পরামর্শ দিয়েছেন যে ভারতের 7 স্টেটসের সাথে বিজনেস করতে হলে ডক্টর ইউনূসের মাধ্যমে করতে হবে। কি একটা বৃহৎ প্রতিবেশীর 7টা রাজ্যের লিস্ট যেন উনি নিয়েছেন। তো এইসব প্রেক্ষিতে ভারত কিন্তু অনেকদিন ধরেই একদম বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং এবার রাজনাথ সিং খুব কঠোর ভাষায় তিনি একটি সতর্কতা উচ্চারণ করলেন। রাজনাথ সিং খুব মেপে মেপে কথা বলেন, যারা তার কথা শুনেছেন তিনি একদম কি ওয়ার্ডস গুলো ইউজ করেন, তিনি অনেক বেশি কথা বলেন না। তো বাংলাদেশের জন্য যা বোঝার সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, এই যে একটা উত্তেজনা ভারতকে খোঁচানোর যে ফল বাংলাদেশ যে কোনো সময় পেতে পারে, এবং ভারত কিন্তু মুখে কথা বলছে না, তারা কাজে প্রমাণ করছে। এদিকে ডক্টর ইউনূস যিনি রাষ্ট্রের অন্তত 2000 কোটি টাকা ব্যয় করেছেন এই ইন্টারন্যাশনাল লবিং এর মাধ্যমে, তিনি দেশীয় প্রচার মাধ্যমের সাথে দেশীয় মিডিয়ায় সংবাদ সম্মেলন করতে বা সাক্ষাৎকার দিতে খুব একটা আগ্রহ বোধ না করলেও তিনি যতবার বিদেশে যান কোনো না কোনো একটা বিদেশি মিডিয়ার সাথে একটা সাক্ষাৎকার দেন এবং তার প্রচলিত ধরন অনুযায়ী একের পর এক মিথ্যা তথ্য তিনি পৃথিবীর সামনে তুলে ধরেন। এবং তার পাবলিক রিলেশনস অ্যাক্টিভিটিস বা পিআর অ্যাক্টিভিটিস কিন্তু মারাত্মক। মানে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা চিন্তাও করতে পারবে না যে তিনি পিআর অ্যাক্টিভিটিস কোন লেভেলে চালায়। একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিআর অ্যাক্টিভিটিস এর সাথে তিনি পাল্লা দিয়ে চলেন এবং তিনি তার যে ইমেজ ক্রিয়েট করেছেন দেশে বিদেশে, তার একটা বড় কৃতিত্ব হলো এই লবিস্ট ফার্মের, এই পিআর ফার্মগুলার। কিন্তু এত টাকা খরচ করার পরেও কি যেন হয়েছে যে তার এই পিআর অ্যাক্টিভিটিস গুলা যেন আর সাফল্যের মুখ দেখছে না। যে পত্রিকাগুলো তাকে 1 বছর আগে 6 মাস আগেও প্রশংসার বন্যায় ভাসিয়ে দিত, সেই পত্রিকাগুলো যেন আজকে তার সমালোচনায় মুখর হয়েছে। একদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক মাধ্যমে একের পর এক তার কথা বলছেন, তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে, তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করছেন এবং সারা পৃথিবীতে শেখ হাসিনাকে নিয়ে যে আগ্রহ, সেই আগ্রহের মানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই আগ্রহটা কোন লেভেলে। সবাই শুনতে চেয়েছে এতদিন শেখ হাসিনা কি বলতে চান, কি করতে চান, কোথায় আছেন, কেমন আছেন। তো সারা বিশ্ব এখন পুরো মিডিয়া বলা যায় যে শেখ হাসিনা মুখী। অ্যাট দ্য সেম টাইম যে মিডিয়া এই ডক্টর ইউনূসকে একেবারে দেবতার আসনে বসিয়েছিলেন, এই দেবতার আসনে বসানোর পেছনে অবশ্য নগদ নারায়ণের অনেক ব্যাপার ছিল, কারণ তিনি তো মাল ডালেন, টাকা ঢেলে এই ইন্টারভিউগুলো অর্গানাইজ করেন। কিন্তু এখন যেন মনে হচ্ছে যে টাকাতেও কাজ হচ্ছে না, তার লবিস্ট ফার্ম কিন্তু স্টিল ওয়ার্কিং
এই যে আমেরিকায় গেলেন, 700 কোটি টাকা রাষ্ট্রের খরচ করলেন, ফল কি পাইছেন আপনারা আমার চাইতে ভালো জানেন। এমনকি এই যে ফিনান্সিয়াল টাইমস, যে ফিনান্সিয়াল টাইমসের সম্পাদক ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু এবং এই পত্রিকার সাথে তার ভীষণ ভালো সম্পর্ক, সেই ফিনান্সিয়াল টাইমসও দুদিন আগে দেখেন যে একদম খুব স্পষ্ট করে লিখেছে যে এই যে 1 বছর আগের যে অভ্যুত্থান, হ্যাঁ, এই যে জেনারেশন জেনজের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কি 1 বছরের মাথায় এসে ব্যর্থ হতে চলেছে। এবং পুরো পুরো ইউনূসের গত 15 মাসের রেজিমের পুরো ব্যর্থটাকে একদম নির্মোহভাবে তুলে এনেছে। এটা তো কথা ছিল না, অ্যাটলিস্ট ডক্টর ইউনূস তো এটা স্পেক করেনি। তার তো মানে পিয়ারের পেছনে অর্থ ঢালার কোনো কমতি নাই। এখন এই সম্প্রতি দেখেন, এই শেখ হাসিনার ইন্টারভিউতে যখন সারা বিশ্বের গণমাধ্যমগুলোতে তোলপাড় হচ্ছে, তখন শেখ হাসিনার কাউন্টার দেওয়ার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য, ইন্টারন্যাশনাল মিডিয়ায় নেতিবাচক সংবাদ পরিবেশনের জন্য 18 কোটি টাকা এই ডাস্টবিন শফিক হাতায় নিছেন। এটা আমি আপনাদের আগে জানিয়েছিলাম যে 18 কোটি টাকা ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়েছেন, এটা রাষ্ট্রের সরকারের টাকা, এই আমার আপনার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে সে মানে শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীর গণমাধ্যমে নিউজ করবে। এবং এই যে টাকাটা, এই 18 কোটি টাকা আনতে এই শফিক যখন সচিবালয়ে গিয়েছিল, যখন ফাইলগুলো মুভ করাচ্ছে, তখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে দূর থেকে এই ডাক দিচ্ছে, ওই ডাস্টবিন শফিক। হ্যাঁ, সে সচিবালয়ের মধ্যেও সে আর নিরাপদ বোধ করে না, সেখানেও তাকে এই সে কবরে যাওয়ার পরে আমার মনে হয় যে এটার এপিটাপে লেখা থাকবে যে এখানে ডাস্টবিন শফিক শুয়ে আছেন। তো সেই ডাস্টবিন শফিক এই যে ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে নেগেটিভলি উপস্থাপন করবেন এবং ইউনূসকে প্রমোট করবেন, সেটাও ফেল করছে। এবং এই 18 কোটি টাকার যে রেজাল্ট, ওই বড়জোর আপনার এই কি জঙ্গিদের একটা টিভি স্টেশন আছে না, আল জাজিরা, কাতার ভিত্তিক, বড়জোর এই আল জাজিরা আর এরকম দুই একটা মানে যেগুলো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা তেমন নেই, এর বাইরে কিছু পাচ্ছে না। সুতরাং ডক্টর ইউনূস ডাস্টবিন শফিককে ডেকেছিলেন, যমুনায় ডেকে তাকে ভীষণভাবে শাসিয়েছেন এবং বলেছেন যে তুমি একটা অথর্ব, আমার ভুল হয়ে গেছে তোমাকে প্রেস টিমের নেতৃত্ব দেওয়ার, এর চেয়ে অনেক ভালো হতো যদি আমি ইউনূস সেন্টারের মাধ্যমে আমার এই প্রচারের কাজগুলো করতাম। ইউনূস সেন্টারকে দরকার হলে আরো ফান্ডিং করে, আরো স্ট্রেনদেন করে আমার প্রচার করা দরকার ছিল। ইউ হ্যাভ কমপ্লিটলি ফেইলড। এবং আমাকে যারা এই ইনফরমেশন গুলো দিয়েছে তারা বলেছে তারা নাকি কখনো ডক্টর ইউনূসকে এরকম উত্তেজিত হতে দেখেনি। এবং পুরোটাক্ষণ এই ডাস্টবিন শফিক হাত করজোড়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং ডক্টর ইউনূস তার উপরে ভীষণ ক্ষেপেছে এবং বলেছে, ইফ ইউ কিপ ফেইলিং লাইক দিস তাহলে আই উইল রিমুভ ইউ ফ্রম দ্য পোস্ট, তোমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এই ডাস্টবিন শফিক আমাদের সামনে বাংলাদেশের মিডিয়া এসে যতই বাঘের মতো গর্জন করেন, 15 বছরের চরম ব্যর্থতায় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তারা বিড়ালে পরিণত হয়েছেন। তাদের কোনো কথাতেই আর কেউ বিশ্বাস করছে না। একটু খারাপই লাগছে বাংলার বাঘ ডাস্টবিন শফিকের এই করুণ অবস্থা। পুরো ইউনূস সরকারেরই হরি হরি মানে একদম ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। পর্দার আড়ালে বাংলাদেশের রাজনীতির এক বিরাট ভূমিকম্প হয়ে গেছে, আপনি এটাকে সুনামিও বলতে পারেন। এবং এই ভূমিকম্প বা সুনামির ফলে আমাদের রাজনীতির যে ক্ষমতার যে বলয়, সেই বলয়ের যে প্লেটগুলো থাকে সব ওলটপালট হয়ে গেছে। যারা ভূপৃষ্ঠের গঠন প্রণালী জানেন তারা অনেকে জানেন যে আমাদের এই ভারতের কাছাকাছি একটা সময় অস্ট্রেলিয়া ছিল, বা অনেকে চিন্তা করেন যে এই পৃথিবীতে সেই আমেরিকাতে মানুষ কি করে গেল। এটা তো যদি হযরত আদম আলাইহিস সালাম জেদ্দাতে তার মানে আবির্ভাব ঘটে থাকে, অথবা তাকে সেই শ্রীলঙ্কার যে আদম সুরত পাহাড়, সেই পাহাড়ের উপর যদি তাকে ফেলা হয়, সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দা গেলেন কি করে, এত নদী পাহাড় এগুলো সব অতিক্রম করে গেলেন কি করে। আবার যদি আদিমানব হযরত আদম আলাইহিস সালাম হন, তাহলে
মানুষ ল্যাটিন আমেরিকাতে গেল কি করে, হন্ডুরাসে গেল কি করে, কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেল কি করে আজ থেকে 20,000 30,000 বছর আগে? এই প্রশ্ন জাগে না? মূল ব্যাপারটা হলো যে আপনি যদি এই পৃথিবীর গঠন প্রণালী দেখেন, সেই গঠন প্রণালীতে দেখবেন যে এই পৃথিবী একটা সময় সমুদ্রের উপর ভাসমান ভূখণ্ড একত্রে ছিল। এরপর ধীরে 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 লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীর যে প্লেটগুলো সরে গেছে, এবং এই যে এখন যে মহাদেশগুলো দেখেন, মহাসমুদ্রগুলো দেখেন, এগুলো সব আলাদা হয়ে গেছে। বনভূমি, মানুষ, এবং ধীরে ধীরে এই মানুষগুলো কিভাবে যে ছড়িয়ে পড়ে, সকালবেলা দেখলো একটা প্রজন্ম দেখলো যে ছোট্ট একটা নদী, তারপরে 100 বছর পরে দেখা গেল সেটা একটা সাগর হয়ে গেছে, এরপর মহাসাগর হয়ে গেছে হয়তো 50,000 বছর পরে। এরকম আমাদের এই দেশে একটা জীবন্ত ঘটনা আছে। এটা সম্ভবত 1787 খ্রিস্টাব্দের। 1787 খ্রিস্টাব্দের যে বাংলাদেশ, তার আগে আপনি যদি দেখেন যে এখন যে যমুনা ফিউচার পার্ক, তো সেই যমুনা এখন যে আছে যেটাকে বলা হয় যমুনা নদী রয়েছে, যমুনা ব্রিজ। তো যমুনা ব্রিজের এখান থেকে শুরু করে একেবারে সিরাজগঞ্জের ওই পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা, যেটাকে মূল যমুনা বলা হয়, এটা 1787 খ্রিস্টাব্দের আগে ছিল না। বর্ষাকালে পুরো এলাকা প্লাবিত ছিল, প্রচণ্ডভাবে প্লাবিত ছিল। আর সেই প্লাবনের সময় হঠাৎ করে একটা ভূমিকম্প হলো। যখন বর্ষা চলে গেল দেখা গেল বিরাট যমুনা নদী। এ বেশি দিন আগে না, দেখেন 1787 সালে। এর আগে যমুনা ছিল না। এরকম অনেক কিছু ঘটে। প্রাচীন সেই ইতিহাস দেখেন, যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছেন, আমরা এখন জেনারেলি ধরে নিচ্ছি যে সমুদ্র বন্দর সেই চট্টগ্রামে ওই জমানা থেকে ছিল, কিন্তু প্লেটে বেশিরভাগ লোক এখন বলছে যে সেই সমুদ্র বন্দর আসলে একটা সময়টিতে সিলেটের এই অঞ্চলে ছিল। এখন ম্যাপে আপনি মিলান তো কীভাবে প্লেটটা সরে গেছে। এরকম রাজনীতির মধ্যেও অনেক কিছু ঘটে থাকে। আমাদের এই বাংলাদেশে ডিপ স্টেট পলিসি, অর্থাৎ আমেরিকা টাকা দিয়ে, অর্থ দিয়ে ক্ষমতার পট পরিবর্তন করায় সারা দুনিয়াতে। প্রথমত তাদের নিজেদের স্বার্থ, কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে, কখনো তাদের যে প্রতিপক্ষ রয়েছে তাদের স্বার্থ বিনষ্ট করার জন্য, আর কখনো কখনো রাজনৈতিক আইডিওলজি, যেমন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তাদের যে আইডিওলজি রয়েছে সেই আইডিওলজির বিরুদ্ধে পশ্চিম আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য তারা হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে বিশ্বের বিভিন্ন দেশে দালাল, ফড়িয়া, তাবেদার পোষে, এজেন্ট পোষে। সে সকল এজেন্টের মাধ্যমে তারা কোথাও সামরিক অভ্যুত্থান ঘটায়, কোথাও রাজনৈতিক অভ্যুত্থান ঘটায়, কোথায় গণ অভ্যুত্থান ঘটায়, কোথাও বিপ্লব ঘটায়, এবং তাদের অপছন্দের সরকারকে তছনছ করে দেয়। এই যে সরকারের যে নীতি, এটিকে বলা হয় ডিপ স্টেট পলিসি। এটা আমরা কম বেশি জানতাম, কিন্তু এটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পেছনে ডিপ স্টেট পলিসির কথা আমরা শুনে আসছি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে, বিশেষ করে যখন ইমরান খান ক্ষমতাচ্যুত হলেন, এবং ক্ষমতাচ্যুতির আগেই তিনি এই ডিপ স্টেট পলিসির কথা বলে দিলেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। শেখ হাসিনাও সাহস করে বলে গিয়েছিলেন যে তার কাছে সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে, আমি দেশ বিক্রি করে সেন্ট মার্টিন দেব না, ক্ষমতায় থাকবো না। আমি যদি এটা দেই তাদেরকে, শুধুমাত্র সেন্ট মার্টিনটা দিয়ে দিলে আমি কিন্তু ক্ষমতায় থাকতে পারি। এখন যা কিছু হচ্ছে এখানে আমার সঙ্গে, আমি যে বিনা ভোটে আসছি, মানে উনি এটা বলেননি, কিন্তু ওনার কথার ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝায় যে আমি যে বিনা ভোটে আসছি, রাতের ভোটে আসছি, আমি দামে নির্বাচনে আসছি, এটা আমেরিকার জন্য কোনো সমস্যা নয়। আমার সে 100 গুণ অনিয়ম করে মধ্যপ্রাচ্যের রাজাবাদশারা ক্ষমতা আছে, এবং তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক হরম মহরম, এর কারণে তারা আমেরিকাকে দিতে পারে। আমার কাছে আমেরিকা যে জিনিসগুলো চাচ্ছে এটা তো ভূখণ্ডের বিষয়। এটা যদি ব্যবসা হতো, টাকা হতো, পয়সা হতো, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা এমন একটা বিষয় তারা চাচ্ছে যেটার সঙ্গে স্বাধীনতার সার্বভৌমত্ব জড়িত। কাজেই যে দেশের জন্য আমার পিতা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, জাতির জনকের কন্যা হিসেবে
আমাকে যদি মেরেও ফেলা হয় আমি ক্ষমতা চাই না, জীবন গেলেও আমি এই সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তো এই কথা তো উনি ক্ষমতায় থাকতে বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, সে রেকর্ড। পরবর্তীতে তার ক্ষমতাচ্যুতি হলো। এরপর গত 14 মাসে আমরা যা কিছু দেখলাম, তাতে করে মার্কিন ডিপ স্টেট বলতে কি বোঝায়, উহা কত প্রকার এবং কি কি, এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পাচ্ছি। তো এই যে ডিপ স্টেট নিয়ে আগামীতে কি হতে পারে, এগুলো নিয়ে যখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি, চট্টগ্রাম বন্দর নিয়ে, তারপরে রোহিঙ্গাদেরকে নিয়ে, আরাকান আর্মিদেরকে নিয়ে, এরকম নানা রকম আমাদের ঢাকা বিমানবন্দর নিয়ে, সিভিল এভিয়েশন নিয়ে যে সকল কথাবার্তা শুনছি, আমাদের সেনাবাহিনী নিয়ে, মানে সব কিছুর মধ্যেই ডিপ স্টেটের একটা আতঙ্ক আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর এই আতঙ্কের সঙ্গে সঙ্গে যারা আমেরিকার দালাল, ফড়িয়া, তাবেদার, মানে তাদের সে যে কী যে দাম্ভিকতা, এক একজনে মনে হচ্ছে যেন সম্রাট আওরঙ্গজেব, শিবাজি রাও, কিংবা সেই শিখ নেতা রণজিৎ সিংহ, তাদের মতো দাপট। মানে সেই যে পিপিলিকার মানে পিপিলিকা গো ধরেছে উড়বেই, বনের দাতাল শোয়া রাজা শুনে বসবি, এইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম যে অবস্থা যখন চলছে, ঠিক সেই সময়টাতে তুলসী গ্যাবার্ড, আপনারা ইতিমধ্যে তার নাম জানেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে অল, মানে সেখানে আমাদের দেশের মতো ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, মানে যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, আমেরিকাতে তো তার চেয়ে বেশি আছে, এই সকল গোয়েন্দা সংস্থার একজন প্রধান, তিনি হলেন তুলসী গ্যাবার্ড। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের এই প্রকল্পটি, ডিপ স্টেট যে পলিসি, এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো। আমরা এখন থেকে আর পৃথিবীর কোনো দেশে সরকার পরিবর্তনের জন্য নাক গলাবো না, এর জন্য একটা টাকা আমরা খরচ করব না। এবং এই যে এখানে যারা যারা আছে, যদি কেউ নিয়মিত বেতন পেত $500, $100, $1000, $10,000, সব প্রকল্প বন্ধ, সবকে মানে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে তারা এখন নিজের দেশ গঠনে, যাকে বলা হয়, মনোযোগী হতে যাচ্ছে। এই কারণ হলো যে আমেরিকা এই সময়টাতে যে মহামন্দার দিকে তারা যাচ্ছে। যারা আমেরিকাতে আছেন, টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, এই ডোনাল্ড ট্রাম্পের 14 মাসে কি খারাপ অবস্থা তাদের হয়েছে। এবং ফেডারেল গভর্নমেন্ট সেখানে রীতিমতো দীর্ঘদিন ধরে কমপ্লিট শাটডাউনে চলছে। এবং সরকারের যে রেভিনিউ কালেকশনের যে বিষয়টি, জিএসটি থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কি ধস নেমেছে, যেখানে আমেরিকার সমস্ত মানুষ এখন পারলে আমেরিকা ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে যায়। তো সেই অবস্থায় ডিপ স্টেটের নামে বিশ্বের অন্য কোনো দেশে $1 দেওয়ার মতো অবস্থায় আমেরিকার কিন্তু নেই। তো তারা সেই ডিপ স্টেট পলিসিটা বন্ধ করেছে। এখন ডিপ স্টেট পলিসিটা যখনই বন্ধ করা হয়ে গেছে, তখন এই মুহূর্তে বাংলাদেশে ভারত এবং চীন, এই দুটো শক্তি মুখোমুখি হয়ে গেছে। আমরা যে আইএসআই বা পাকিস্তানের যে দাপট আমরা গত 18 মাসে দেখেছি, পাকিস্তানে তো আসলে বাংলাদেশের যারা তাদের তাবেদার আছে, তাদেরকে যদি একটা কাশ্মীরি শাল, 1 কেজি আঙ্গুর, কিছু কিশমিশ, কিছু পেস্তা বাদাম দিতে বলেন, সেটা দেওয়ার মতো অবস্থা তাদের নেই। তারা এমনকি বাংলাদেশের 2টো গুলি, 4টে পিস্তল, 10টা ছররা, এই জিনিসগুলো দেওয়ার মতো অবস্থা নেই। এতটা দেউলিয়া তাদের রাষ্ট্র। তারা যে কবার এখানে এসেছে বা যা কিছু করেছে, সেটা হলো আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির যাকে বলে পুতুল হিসাবে, সহযোগী হিসাবে তারা এই বাংলাদেশে এসছে। এখন যেহেতু সেই প্রকল্প বন্ধ, ফলে বাংলাদেশে আপনি আর কোনো অবস্থাতেই পাকিস্তানকে দেখতে পাবেন না। অন্যদিকে চীন এমন একটা দেশ, সে শুধু ব্যবসা চায়। ব্যবসার জন্য সে ভারতের পা ধরতে পারে, দিল্লির পা ধরতে পারে, নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে তাকে আব্বা ডাকতে পারে। এবং সম্প্রতি চীন এবং ভারত, দিল্লি এবং বেজিংয়ের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের মধ্যে আপনি দেখেছেন নরেন্দ্র মোদী যখন চীনে গেলেন, সেখানে কি একটা অবস্থা তৈরি হয়েছে। পুরো আমেরিকার সিংহাসন কেঁপে উঠেছে চীন এবং ভারতের সেই বন্ধুত্ব দেখে, এবং সেটা এখন পর্যন্ত বহাল আছে। ফলে কি হলো, ভারত এখানে যেভাবে দাপট দেখাতো আগে, আমেরিকার ডিপ স্টেটের আন্ডারই ভারত এখানে তৎপরতা চালাতো। এবং আমেরিকা তখন ভারতের চোখে
দেখত বাংলাদেশকে। সেটাকে জো বাইডেনের জমানাতে তারা নিজের চোখে দেখা শুরু করলো এবং ডিপ স্টেটের যে বিষয়টি নিজের হাতে তারা পরিচালনা করা শুরু করলো। যেদিন থেকে ডোনাল্ড লু এই বাংলাদেশ আসা শুরু করলেন সেই দিন থেকে মানে গেম ইজ ওভার। মানে সেদিন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে যে ঘটনাটা তারা ঘটাবে সেটা তারা ডোনাল্ড লু যেদিন বাংলাদেশে প্রথম এলেন সেই দিনই তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আর এর আগে যে কাজগুলো হয়েছে সেটা পেছনে পেছনে। এই হলো ডিপ স্টেটের পলিসি। এবং ওই সময়টিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে যে বিষয়গুলো ভারত তার নিজের দৃষ্টিতে দেখবে, বাংলাদেশের যে বিষয়গুলো আমেরিকা তার নিজের চোখ দিয়ে দেখবে, এখানে ভারতকে দেখবে না। এখন তুলসী গ্যাবার্ড কিংবা ডোনাল্ড প্রশাসনের যে প্রথম এবং শেষ আমেরিকা ফার্স্ট এই নীতির আওতায় তারা যে ডিপ স্টেট পলিসি বা প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিল, এর ফলে ভারত এখন যদি কিছু করতে চান বা চায় বাধাহীন সেই পথে আমেরিকার ডিপ স্টেট আর থাকছে না। আমেরিকা বাংলাদেশের যে বিষয়গুলো এখানে তার যে ভৌগোলিক বিষয় বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো তারা সরাসরি এখানে হস্তক্ষেপ করে এখানে তারা সফল হতে পারবে না, এটা খুব ভালো করে তারা জানে। এই জন্য তাদের যদি এখানে কোনো স্বার্থ থাকে তাহলে আবার তারা সেই ভারতের মাধ্যমে আসতে চাইবে। এবং এই জন্য অতি সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার যে একটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি হলো, কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, স্ট্র্যাটেজিক মিলিটারি প্যাক্ট। তো এটা আগামীতে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি এবং ভারতের নীতির জন্য একটা বিরাট ব্যাড সিগন্যাল। ফলে এখানে দিল্লি সেই আগের মতো কর্তৃত্ব নিয়ে এখানে তাদের তাবেদার, তাদের পুতুল বসাতে চেষ্টা করবে, এখানের উপর তাদের ছড়ি ঘোরানোর চেষ্টা করবে এবং পশ্চিমা ডিপ স্টেট থাকবে না। তো এই পার্টটাকে নিয়ে যদি আমরা আলোচনা এখানে শেষ করি তাহলে আমাদের যে এই মুহূর্তে কনক্লুশন, সেই কনক্লুশন হলো বা উপসংহার হলো যে আমেরিকার যে ডিপ স্টেটের যে একটা বিরাট বহর এখানে ছিল। আপনারা দেখেছেন যে ওয়েস্টিনে আমেরিকার একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মারা গেছেন। এইভাবে বহু সংখ্যক FBI এজেন্ট, তারপরে বহু সংখ্যক CIA এজেন্ট, বহু সংখ্যক আমেরিকার বিভিন্ন যাকে বলা হয় রাষ্ট্রীয় কর্মকর্তারা তারা বিভিন্ন NGOর থ্রুতে পিটার ডি হাসের মতো ভোল পাল্টে তারা এইখানে এসে যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলো তারা যে করে যাচ্ছেন সেই কর্মগুলো বন্ধ হয়ে গেল। আর বন্ধ হওয়ার ফলে কি হলো, তাদের যে যাকে বলা হয় এখানে তাবেদার ছিল, তাদের যে সকল এজেন্ট ছিল এবং তাদের মাধ্যমে যে সকল কর্মকাণ্ড বাংলাদেশে হতো সেগুলোর উপর রীতিমতো বজ্রপাত শুরু হয়ে গেছে।